স্বাগতম। প্রজাতন্ত্র দিবসে আপনাদের সামনাসামনি উপস্থিত হচ্ছি, এটা অত্যন্ত আনন্দের বিষয়, গর্বের বিষয়, এবং এটা আজকে আমাদের দিন। এবং এই ধরনের বিশেষ দিনগুলোতে যদি একটুখানি মিষ্টি ভাষী, মিষ্টি দেখতে এবং তার চমৎকারিত্ব যদি আপনাদের সামনে তুলে ধরতে পারি তো মন্দ কি? প্রজাদের দিন তো। ফলে প্রজাতন্ত্র দিবসে আমাদের মধ্যে পেয়েছি আমরা শ্রীময়ীকে, উপস্থিত রয়েছেন, এবং তাকে ওয়েলকাম করি এবং তাকে স্বাগত জানাই। হ্যাঁ, নমস্কার বন্ধুরা। প্রসন্দা, আপনাকেও অনেক থ্যাঙ্কস। তো সত্যি ৭৬তম প্রজাতন্ত্র দিবসে আমরা আজকে পৌঁছলাম। দেখুন, মানে আমার দেশ সম্পর্কে আমাদের যেটা রেসপেক্ট, তো আমি নিজেকে যথেষ্ট প্রাউড ফিল করি বিং অ্যান ইন্ডিয়ান। তো এই জিনিসটা, ফিলিংটা, এটা দেশে থেকে যতটা না হয়, আপনি যখন দেশের বাইরে যাচ্ছেন তখন অনুভূতিটা অন্যরকম হয়। দেশ ছাড়া একটা কষ্ট হয়, কিন্তু যেখানে আপনি পৌঁছচ্ছেন সেই ল্যান্ডে আপনাকে কি করে অ্যাকসেপ্ট করলো, সেটা তো শুধু আপনার একার পরিচয় হয়ে আর থাকে না, সেটা একজন ভারতীয় হিসেবে। তবে একটা সুখের কথা, মানে গত ৫-৬ বছরে একটা জিনিস আমি দেখেছি, খুবই ব্যক্তিগত অভিজ্ঞতা বলছি, বিদেশে ভারতবর্ষের মান সম্মান অনেক বেড়েছে। এটা ভারতবাসী হিসেবে কিন্তু অনেক গর্বিত করে, অনেক প্রাউড ফিল করায় আমাদেরকে। এবং বিদেশে কোনো জায়গায় আপনি যখন বাই এনি চান্স আমাদের দেশের পতাকাটা যখন দেখতে পেলেন, তখন বোঝা যায় যে এটার জন্য আমাদের মানে যারা পূর্বপুরুষরা তারা কত লড়াই করেছেন, কত রক্ত ঝরিয়েছেন, কতজন শহীদ হয়েছেন। সামহাও ওই ফিলিংগুলো তখন জেগে ওঠে। মানে এখন উদযাপন মানেই শুধু ফেসবুক ভর্তি, এটার আমি খুব একটা পক্ষপাতী নই। যাই হোক, নিশ্চয়ই প্রত্যেককে আপনাদের আমি শুভেচ্ছা জানালাম। এবং এখানে দাঁড়ালে আমাদের মাথার ফ্রেমটা কেটে যাবে। সুতরাং বন্দে মাতারম এবং জয় হিন্দ। চমৎকার। এবং আমি আজকে যেটা আপনাকে বলবো, হ্যাঁ, আপনাদেরকেও সেই সাথে বলি যে একই সাথে কলকাতা বইমেলা শুরু হয়েছে গত বৃহস্পতিবার থেকে, যেদিনকে তিনি লাস্ট অনুষ্ঠান করে গেছেন, করেই এখান থেকে দৌড়েছেন বইমেলার দিকে। পরের কথাটা আমি বলি, ২০৫ নম্বর স্টলটায় কিন্তু শ্রীময়ী উপস্থিত থাকবেন যখনই সময় পাবেন। বারে বাবা, চমৎকার। তো ওনার নিজেরও বই আছে, এবছর বোধহয় আর লেখার সময় করে উঠতে পারেননি, ফলে আমরা তাকে কিভাবে পাবো? হাফ ডান হয়েছে, মানে প্রিন্টিং থেকে ঘুরে আসতে। ঠিক আছে, আপনার পুরনো লাস্ট যে বইটা হয়েছে সেটা আমরা কিনতে পারি, সেগুলো আছে, সেটা তো আছেই, সেই বইটা তো রয়েছে। এবং বইয়ের প্রতি একটা অসম্ভব নেশা, শিক্ষিতা মেয়ে, সেটা তো একটা গর্বের ব্যাপার। এটা তো মানে অতিরিক্ত প্রাপ্তি তো বটেই। সুতরাং এইভাবেই আমি সরাসরি চলে যাব আপনার কাছে। সেটা হলো যে আপনি এই যে প্রজাতন্ত্র দিবস, এটাকে কেন্দ্র করে তা আমাদের প্রজাদের তো একটা ডিমান্ড থাকে যে আমরা ভালো থাকি, যার জন্য নেহরুজি, পণ্ডিতজি ফের একটা প্রজাতন্ত্র দিবস করেছিলেন, কারণ স্বাধীনতার সময় আমাদের আইনটা তৈরি হয়নি। আইনটা আজকের দিনে তৈরি হয়েছে, যে কারণে ৪৭ আর ৫০ এই ডিফারেন্সটাই, ৩ বছরের যে ডিফারেন্স, এটা যে সংবিধান তৈরির যে একটা ব্যাপার থাকে। তো সেই সংবিধানটাই যদি রচিত হয়েছিল আজকের দিনে, তাহলে আমাদের তো অধিকার রয়েছে যে আমাদের কেমন চলবে ১০০ বার। এবং সেটা যেরকম আমরা রাজ্য সরকার বা কেন্দ্রীয় সরকারের কাছে ভালো থাকার এক্সপেকটেশন রাখি, তেমনি আমার যারা ফলোয়ার বা অনুরাগীরা যারা রয়েছেন তারা তাদের একটা ডিমান্ড রয়েছে, শ্রীময়ী আমরা কেমন থাকবো, আপনি এটা ট্যারো কার্ডের ভাষায় বলে দিন। হ্যাঁ, নিশ্চয়ই ট্যারো কার্ডের ভাষাতেই আমি শুনবো। সুতরাং অবশ্যই এটা, তাহলে যেহেতু ২৬শে জানুয়ারি, তো সুতরাং জানুয়ারি মাসটা তো আর বলে কিছু মানে অতিক্রান্ত অলমোস্ট। আমি তাহলে ফেব্রুয়ারি মাস বা আমি নেক্সট মানে 3 মান্থ এর মধ্যে আমি 3টে প্রশ্ন আপনাকে রেখে দিচ্ছি। সেটা হচ্ছে যে আর 4 দিন 5 দিন বাদেই হচ্ছে কি বাজেট 1 নম্বর, তাতে করে ব্যবসায়ীরা এবং চাকরিজীবীরা কেমন থাকবে 1 নাম্বার 1। নাম্বার 2, তার কয়েকদিন বাদেই মাধ্যমিক এবং তারপরে হায়ার সেকেন্ডারি, তাদের কি হবে? এবং সবশেষ যে প্রশ্নটা থাকে যে আমাদের দ্রব্যমূল্য বৃদ্ধি যেভাবে হচ্ছে,
সেটা কি, যেমন ধরুন সোনার দাম যেখানে পৌঁছেছে বা রূপোর দাম ক্রমাগতই বাড়ছে। আমি আসবো সোনার উপর দামটা নিয়ে, এটা আমার বলবার এটা জন্য আমার অনেকদিন 3 নম্বর আমার জায়গা। বন্ধুরা বলছেন শ্রীময়ী এটা নিয়ে একটু কিছু বলবেন, কারণ ইনভেস্টমেন্ট রিলেটেড ব্যাপারে পরামর্শ করতে ইনভেস্টমেন্টের ব্যাপারটা হচ্ছে আবার 3 নম্বর। প্রচুর মানুষ আসেন। আমি বরং প্রসূনদা, এটা যেহেতু অর্থকরী বিষয়, আপনার প্রোগ্রাম মানে যেখানে সংযোজনায় অর্থকরী বিষয়টি অবশ্যই উঠে আসে এবং সেটা মানুষের ঘরে ঘরের কথা। তো সুতরাং আমার মনে হয় যে জ্যোতিষিক আলোচনা নিশ্চয়ই করবো জ্যোতিষিক প্রোগ্রামে, কিন্তু অর্থকরী ব্যাপারটি প্রেডিকশনটা করে দিই, মানে গোয়িং টু সোনার উপর এটাকে আগে আসি। তো ফার্স্টে হচ্ছে যে রবির বছর 2026, মানুষ এটা জানেন। আরও একটা জিনিস তার আগে আমার বলার আছে, মানে আজকের প্রোগ্রামটা এ কারণে বিশেষ, যদি খুব একদিনই প্রোগ্রাম করেছে, অরিজিনাল ইজিপশিয়ান ট্যারো কার্ডটি কিন্তু আমার সঙ্গে, আমি কিন্তু ডেটকে বার করে রয়েছি, ছবিগুলো কিন্তু একদম মিশরীয়, আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন, পেছন দিকটাও ঘুরিয়ে দেখাচ্ছি। এবং কার্ডসের পেছনের সিম্বল দেখলেই বোঝা যায় সেই হাইরোগ্রাফিক লিপির সাথে এটার কিন্তু মানে খুব কানেক্টেড। মানে এগুলো আমাদের অচেনা। হ্যাঁ, এটা অচেনা, এগুলো সাধারণভাবে আমি বার করি না, কিন্তু ওই সরস্বতী পুজো উপলক্ষে বেশ কিছু কার্ড আমার জমা আছে, এনার্জাইজ হয়েছে মা সরস্বতীর কাছে। তো এটা হচ্ছে, তো এবার চলে আসি গোল্ড অ্যান্ড সিলভারের প্রেডিকশনে। তো ইয়ার অফ 26 নাম্বার 1 হয়, সব শুধু যোগ করলে ক্যালকুলেশনে সিঙ্গেল ডিজিটে কনভার্ট করলে। তো আমি একদম এই প্রেডিকশনটা অলমোস্ট আমি 27 পর্যন্ত করে দেবো, আমি আমার ইচ্ছে রাখি। তো যে সমস্ত মানুষ সোনাতে ইনভেস্ট করতে ভয় পাচ্ছেন তাদেরকে বলবো, কষ্ট করে হলেও সোনা কেনবার চেষ্টা করুন, সঞ্চয়ের মাধ্যম হোক আপনাদের সোনা। রূপা আসছি, ওটাতেও আসছি। কারণ সোনার যেটা, আমি 3টেই করেছি পরপর, সোনার যেটা প্রাইসিং এই মুহূর্তে দাঁড়াচ্ছে 1 লাখ ছাড়িয়ে গেছে। যখন 55,000 60,000-এর জায়গাতে ছিল, 6 অফ পেন্টাকেলস ইজ হিয়ার, প্রেডিকশনটা আমি বলছি, তখন মানুষ এসে প্রসূনদা আমার কাছে জানতে চেয়েছেন, শ্রীময়ী সোনা দানাকে কিছু বেচে দেবো, দিয়ে এফডি করে দেবো, বরং আরও কিনুন। কি বলছেন, এরপর যে ধারাম করে পড়ে যায় এই বাইরে সমস্ত যুদ্ধের সংকেত ইত্যাদি প্রভৃতি, সোনার দাম পড়বে না, সোনার দাম বাড়বে, 1 লাখ পার করে যাবে। আমি এখানে আপনার সামনে বসে বলে গেছিলাম, আমার মনে আছে। তো সোনা কমবে না, সোনা বাড়বে এবং 2L পৌঁছবে। তো যারা অন্যান্য অনেক জিনিসের লাক্সারি গুডসে আপনারা ইনভেস্ট করেন, শেয়ারে যান, এতে যান, বিভিন্ন ওই দামি গাড়ি, বিলাসদ্রব্য ইত্যাদিতে যারা পয়সা ব্যয় করেন, কিছু পরিমাণে ওয়েস্টও করেন, তাদের বলবো গো ফর গোল্ড। একটাই কথা, গো ফর গোল্ড। 2 এর বেড়া কিন্তু পার করে যাবে, হ্যাঁ, 2027-এর ভেতরে। তো সুতরাং যারা মনে করছেন আমি এখন কিনে রাখি, ফিউচারে আমি সেল করতে পারি, তো সেটা আপনাদের ইচ্ছে। বিনিয়োগের জন্যও কিনতে পারেন, ইনভেস্টমেন্ট মাধ্যম হিসেবে সঞ্চয়ের জন্যও কিনতে পারেন, বিজনেস মেন্টালিটি নিয়েও করতে পারেন, যে শেয়ার যেমন কেনেন বেচেন সেভাবেও করতে পারেন, যে কখন কিনবেন কখন বেচবেন, নাহলে একটা ব্যক্তিগতভাবে পরামর্শ করে যাবেন। না না, নিশ্চয়ই। আসছি সিলভারে। সিলভারের জন্য বহু গুণ দাম বেড়েছে, সোনা যত গুণে বেড়েছে, আমি বলবো প্রসূনদা সিলভারের অগ্রগতিটা তার থেকে অনেকটা বেশি হয়েছে। এবং নাম্বার এই বছরও খানিকটা বাড়বে, কিন্তু মোটামুটি একটা জায়গায় থাকবে। এরপর সিলভার যখন ইয়ার অফ 2 আসছে, মানে 2027, এটা তো 1, ওটা 2, সিলভার কিন্তু 9 অফ পেন্টিকলস, সিলভার বাড়বে কিন্তু আগের সমস্ত রেকর্ড ব্রেক করে। তো সুতরাং যারা সিলভার বা প্ল্যাটিনামে, সাদা ধাতুতেও যারা ইনভেস্ট করতে চান, হোয়াইট গোল্ডে যারা ইনভেস্ট করতে চান, গো ফর ইট। সব থেকে মানে বড় প্রেডিকশনটা আমি বলবো যে তামা, কপার, সূর্যের বছর, কমলা রঙের রশ্মি, লাল রঙের রশ্মি মিক্স হয়ে একটা যে রেটা তৈরি করছে, যেটাই অরিজিনাল কপার কালারের খুব কাছাকাছি, গ্লসি কপার রেড যেটাকে বলা হয়। তো 4 অফ পেন্টিকলস, হ্যাঁ, ডজন কি কিনবেন, কিন্তু যারা মনে করেন, এবং এইখানে প্রসূনদা একটি ক্যাচ আছে। হোয়াট ইজ দ্য ক্যাচ? না, আমাকে প্রচুর মানুষ জিজ্ঞেস করছেন, শ্রীময়ী কত গ্রাম কিনবো, কত কিলোগ্রাম কিনবো? গ্রামে কিলোগ্রামে আপনারা কিনতে পারেন, কিন্তু কপার রিলেটেড যে সমস্ত ইন্ডাস্ট্রি যায় বা যাদের শেয়ার, পেপার, বন্ড ইত্যাদি থাকে, আপনারা সেগুলোতেও যেতে পারেন। সেক্ষেত্রে সলিড কপার বা কপার পেপার
দুটোই কিন্তু আপনাদের ভাগ্য চমকাতে পারে। তো একই কথা আমি সোনা বা রূপো সম্পর্কেও বলবো, যে যারা লিকুইড গোল্ড বা সলিড গোল্ডে না করে যারা পেপার গোল্ড কিনতে চান, আপনারা সেটাও কিন্তু ইনভেস্ট করতে পারেন। কারণ সলিড গোল্ড বাড়িতে রাখলে সমস্যা তো থাকেই, একটা হাই প্রোফাইল জিনিস। সো ইনভেস্ট এই তিনটাতেই আপনারা করতে পারেন, এবং এটার যেটা ডিজিটাল ফর্ম পেপার, সেই ফরম্যাটেও আপনারা কিন্তু করতে পারেন। তো তাতেও কিন্তু আপনাদের লাভবান হওয়ার জায়গা রয়েছে। এটা হচ্ছে আপনার থার্ড কোশ্চেন ছিল প্রসূনদা। এবার ফটাফট অন্য কোশ্চেনগুলোতে চলে যাই। পরীক্ষা এবং ছেলেপুলে ব্যবসাপত্র, আপনাদের বাজেট ব্যবসাপত্র কোথায় দাঁড়াবে, যেটা গত বছর ব্যবসাটা দুটো কিন্তু একদম আলাদা প্রসূনদা। আপনি আলাদা আলাদাই বলবেন, একসাথে হবে না। না একসাথে হবে না, তো দুটো আলাদাই বলবেন। তাহলে কি বলবো, আফটার বাজেট? আফটার বাজেট আমাদের ব্যবসাপত্র এবং চাকরির বাজারটা কি ভালো হবে? অবস্থা খুব খারাপ ছিল গত বছর। এক্স্যাক্টলি, সেটাই আমাদের দেখার। আফটার বাজেট কিছু যারা স্মল স্কেল ব্যবসায়ী, তাদের কিন্তু মার্কেট উঠবে, অর্থাৎ তারা কিন্তু বেনিফিটে থাকবেন। এখানে রাইজিং হর্সের কম্বিনেশন দেখতে পাওয়া যাচ্ছে। তবে চাকরির বাজার, কিছু চাকরি কিন্তু হবে যেটা সরকারি বা আধা সরকারি। তবে একটা জিনিসই বলবো, চাকরি পাওয়াটা যে লেভেলে রেশিওতে হবে, সেক্ষেত্রে চাকরি যাওয়ারও কিন্তু কিছু রেশিও থাকবে। এটা কিন্তু খুব চাকরি যাবেও, হ্যাঁ চাকরি কিন্তু যাবে। যেমন চাকরি হবে, মানে এটা শুধু কর্পোরেট বা বেসরকারি জায়গাতে না, এক্ষেত্রে ধরুন কনস্পারেসি হতে পারে, অন্য কিছু হতে পারে, বড় কোনো একটা হঠাৎ করে কোনো একটা বিপর্যয়, এবং মেডিকেল রিলেটেড বিপর্যয় কিন্তু একটা ইন্ডিকেশন থাকছে। ভাইরাস ব্যাকটেরিয়া ঘটিত জায়গা কিন্তু আরেকবার ফিরে আসার ভয় আছে। এটা কিন্তু খুব সাংঘাতিক জায়গা। সেই ক্ষেত্রেই কিন্তু ফিনান্সিয়াল জায়গা কিছুটা পরিমাণে কোলাপস করার ভয় আছে বাবা, এবং সেটা সেকেন্ড হাফ শুরু হওয়ার আগেই হওয়ার একটা ভয় আছে। খুব মানে রিস্কি প্রেডিকশন করলাম, এরকম হোক আমি বাই হার্ট চাই না। না নিশ্চয়ই না, আমিও চাই না। হ্যাঁ, কেউ কোনো মানুষই চায় না। মানে এটা কোনো জ্যোতিষিক বাণী সাফল্যের কোনো প্যারামিটার হতে পারে না। সবার প্রথমে আমরা মানুষ। তো সুতরাং কিন্তু ভয় আছে বললাম। হোপফুলি ভারতবর্ষ যেমন করোনা থেকেও বেরিয়ে এসছে, এটা থেকেও হয়তো শুরু হবে, কিন্তু রিকভারির জায়গা রয়েছে এই পর্যন্ত। তো খুব খারাপ, সতর্ক থাকাটা প্রত্যেকের জন্যই। আতঙ্কে নয়, সতর্কে থাকুন। আতঙ্কে না, সতর্কতা রাখুন, এবং খুব মানে একদম রিমোট জায়গাতে যাবেন না, এবং জল পানের ব্যাপারে খুব সাবধানতা অবলম্বন করতে হবে। জলটা যেখানে সেখানে খাওয়া যাবে না। না, জলবাহিত জায়গা হয়টা কি রোড সাইডের খাওয়ার প্রতি লোভ সবারই আছে। হ্যাঁ হ্যাঁ, আমাদেরও আছে। এবং ওখানে খেলে ন্যাচারালি ওখানে হয়তো যা হোক একটা কিছু খাওয়া, ওরা একটু শুকনো লাগে, তখন ওদেরই জাগ থেকে জলটা, এইটাকে অ্যাভয়েড করতে হবে। এবং নিজস্ব জল ক্যারি করুক না। স্বাস্থ্যবিধি, হ্যাঁ স্বাস্থ্যবিধি, মিনিমাম স্বাস্থ্যবিধিগুলো প্রত্যেকের মেনে চলা উচিত। এবারে আমরা আসবো হচ্ছে, আচ্ছা আমাদের রিডিংটা একটা আমরা চলে যাই, অনেকে ওয়েট করছেন না আপনার কোশ্চেন করে, তারপরে রিডিং এ যাব। পড়াশোনাটা চলে যাই। পড়াশোনা সামনেই মাধ্যমিক, এবং তারপরে জয়েন্ট, সব মিলিয়ে ছাত্রছাত্রীদের সমস্ত কোন রাশি মোটামুটি সতর্কতা নিক, সেটা একটু দয়া করে বলে দেবেন। জেনারেল হচ্ছে সব রাশি সতর্কতা নিক। যারা পরীক্ষা দেখতে বসছে, ভাই পরীক্ষা নিয়ে কোনো ছেলে খেলা না। যে একসময় শিক্ষকতা করতেন তার কিন্তু মানে ওই টাচটা দিয়ে দিলেন বচনের মধ্যে। আবার আলাদা কি সব পড়ো, পড়াশোনা করতে বলবো। হ্যাঁ, স্পেশাল কি সাজেশন, কি সাজেশন, লাভলি। হ্যাঁ, তো সুতরাং ওইটাই হচ্ছে ব্যাপার। ফার্স্টে বলবো যে ডিপ্রেশন রিলেটেড এবং নার্ভাস ব্রেকডাউন রিলেটেড সমস্যা স্টুডেন্টদের কিন্তু আসতে পারে। বিশেষ করে যে সমস্ত, আমি রাশি ওয়াইজ যদি বলি, কর্কট রাশি এবং বৃশ্চিক রাশি, এদের কিন্তু, এবং মীন রাশি, এদের কিন্তু ওই হ্যাঁ একটু ডিপ্রেশন রিলেটেড, বাবা হলো কি হলো না, মানে এটা কনফিউশনে এরা একটু সিলি মিস্টেক করতে পারে, এবং পরীক্ষায় সেই হিসেবে নাম্বার কিন্তু কিছু ডাউন হতে পারে। আর যদি আমি নিউমারিক ক্যালকুলেশনে যাই, সবকটাই বলে দিচ্ছি খুলে। নাম্বার 2, ওটাও রুলড বাই মুন। সুতরাং 2 নম্বর যারা সংখ্যার জাতক জাতিকা, তারাও কিন্তু এই নার্ভাস ব্রেকডাউন এবং সিলি মিস্টেক থেকে খুব সাবধান। নাম্বার 7রা কনস্পারেসি থেকে সাবধান। আপনি ভালো পড়াশুনো করে গেছেন, বা আপনার সন্তান ভালো পড়াশুনো করে গেছে, সে ভালো পরীক্ষা দেবে, সবাই জানে। পেছন থেকে কেউ তাকে নক করছে, বা সেখান থেকে কিছু যেটাকে একদম খারাপ ভাষায় টুকলি বলা হয়, পড়াতে গিয়ে আমরা এর বহু মুখোমুখি হয়েছি।
তো এই যে জায়গাগুলো, সে না তার জিনিসটা আপনাকে ফেলিয়ে এক্সপেল করে দেয়। এই কনস্পারেসির ভয়টা কিন্তু নাম্বার 5, নাম্বার 7-এর কিন্তু রয়েছে। নাম্বার 8 নিজের একটুখানি অ্যারোগ্যান্ট হন, তো এরা নিজের জেদের না আমি যেটা ভালো বুঝি সেই কোশ্চেনটার আনসার করব, শক্ত হলেও করব। এই তিনটের একটুখানি ততটা স্যাটিসফ্যাক্টরি রেজাল্ট নাও হতে পারে, বাকিরা মোটামুটি ঠিকঠাক আছে। তাও বলবো যে পড়াশোনা ভাই সকলকে করতে হবে, এখানে কোনো এক্সকিউজ নেই। তো এইটা হচ্ছে মোটামুটি রেজাল্টের জায়গা, আর রেজাল্ট ছেকে তুলবে এটা ভালো। আমি এর আগেও বলেছি ছেকে ওভারঅল ভালো, ওভারঅল হ্যাঁ, মানে 60-40 বলবো না, মোটামুটি 70-30, 70% ভালো, 30% একটু সমস্যা। যাদের সমস্যা তারা রিকভারির এখন থেকে চেষ্টা করুন, যারা মনে করছেন তারা যোগাযোগ করে নেবেন। কারণ নার্ভাস ব্রেকডাউন থেকে পরীক্ষা খারাপ হওয়ার সম্ভাবনা প্রসন্ধ্যা এই বছরটা কিন্তু অনেক বেশি, অনেক বেশি। টেনশন, স্ট্রেস এখান থেকে খারাপের জায়গা। কিন্তু এবার আপনার ওইটা ধরুন। এবার আমার এটা রিডিংটা রয়েছে, যেটা হচ্ছে আচ্ছা আমরা আলোচনাটা করছিলাম আমাবস্যা নিয়ে, যেটা হচ্ছে একদম তার আগে শিবরাত্রি পড়ছে 15ই জানুয়ারি এবং 15-16 মিলিয়ে ওটা রয়েছে। 17ই জানুয়ারি হচ্ছে সূর্যগ্রহণ, এবং এটা হচ্ছে কুম্ভ রাশিতে ধনিষ্ঠা নক্ষত্রে। 17ই ফেব্রুয়ারি হচ্ছে কুম্ভ রাশি এবং ধনিষ্ঠা নক্ষত্রে, এবং এই গ্রহণটি কিন্তু হচ্ছে বলয়গ্রাস গ্রহণ। বহু বছর আগে 95-এ আমরা দেখেছিলাম। এটা ডায়মন্ড রিং হবে কিনা এখনো শিওর নই, কিন্তু ভারতবর্ষে অদৃশ্য, এবং কুম্ভ রাশিতে হচ্ছে যাদের অলরেডি কিন্তু 7.5 চলছে। এবার হচ্ছে বক্তব্য হচ্ছে রিডিং, এবং এই ছেলেটি জানতে চেয়েছে ওরাকেলের সাহায্যে, দিদি একটু ওরাকেল কার্ডে আমার রিডিংটা করলে খুব ভালো হয়। তো তোমার রিকোয়েস্ট আমি রাখলাম ভাই, নাম বলছি না। সমস্যা হচ্ছে যে সে একটি মেয়েকে ভালোবাসে, মেয়েটি অলরেডি ম্যারিড ছিল, তার ডিভোর্স হচ্ছে এবং কিছুদিনের মধ্যে যখন থেকে তারা সম্পর্কে আছে ডিভোর্সটি সে পেয়ে গেছে। এবং এই ছেলেটি নিজে উদ্যোগী হয়ে সেই মেয়েটির ডিভোর্স রিলেটেড যা খরচ খরচা, লয়ারের খরচা, কোর্টের খরচা ইত্যাদি প্রভৃতি, এবং তার সেই সময়কার যা মেনটেনেন্স সমস্ত কিছু সে মানে ব্যয়ভার সে বহন করেছে। তার একটি আশা ওই সুন্দরী মেয়েটিকে সে নিজের জীবনসঙ্গী হিসেবে পাবে, তারা একসাথে ঘর সংসার করবে। কারণ সেই মেয়েটির মুখে তার স্বামীর অত্যাচারে সে বহু কাহিনী শুনেছে। সে মনে একদম দৃঢ় প্রতিজ্ঞ ছিল এই মেয়েটিকে আমি একদম ভালোবাসায় ভরিয়ে রাখবো। তা এবার কামিং টু দ্য সেকেন্ড পার্ট, ডিভোর্স হয়ে গেছে, মেয়েটি ভালো অ্যালিমনি ক্লেম করেছে, সেটি সে পেয়েও গেছে। এরপরে ছেলেটি দেখে যে তার ফোন রিসিভ কম হচ্ছে, মানে একজন মহিলা হিসেবে বলতে খুব লজ্জা করে প্রসন্ধ্যা, কিন্তু এটা প্রচুর জায়গায় ঘটছে। এবং ফোন করলে ফোন বিজি, উত্তর পাওয়া যায় না, যদি বা উত্তর পাওয়া যায় সে কেন এতবার করে ফোন করছো ইত্যাদি প্রভৃতি আসছে। এবং মাঝে মধ্যে দিনের মধ্যে বা 3-4 দিনের মধ্যে বলেছে যে তুমি যদি বারবার করে এরমভাবে আমাকে বিরক্ত করো আমি কিন্তু ব্লক করে দেবো, এবং আলটিমেটলি সে ব্লকও করে দিয়েছে। এই ছেলেটি এবার জানতে চাইছে দিদি আমার সাথে এরকম কেন হলো, নাম্বার 1। নাম্বার 2, এই মেয়েটি কি পুনরায় আমার সঙ্গে আবার যোগাযোগ স্থাপন করবে? যদি করে আমাদের কি বিয়ে হবে? এবং যদি বিয়ে হয়, ছেলে মানুষ, ছেলে তো অনেক প্রশ্ন, মানে একটার পর একটা ধাপ সে প্রশ্ন করে গেছে যে আমরা কি তাহলে সুখে সংসার করতে পারবো? আপনি প্লিজ আমাকে জানাবেন। আপনাকে দেখাবার মতো সামর্থ্য আমার নেই। এই মেয়েটির পেছনে খরচ করে আমি সর্বশান্ত হয়ে গেছি। আচ্ছা, এইখানে দেখুন, মধ্যবিত্ত ঘরের ছেলে, সে কষ্ট করে চাকরি পেয়েছে, তার বাড়িতেও তার মা বাবা, অবিবাহিত বোনের দায়িত্ব আছে। তো সুতরাং ন্যাচারালি সে এত টাকা মেয়েটির পেছনে ব্যয় করেছে ভালোবাসার খাতিরে। এই হচ্ছে গল্প। এইবার দেখা যাচ্ছে তুমি মেয়েটির সাথে যে 5th হাউস দেখাচ্ছে, এটা প্যাশন। আমি দেখাচ্ছি ওরাকেল কার্ড, সে তুমি সত্যি সত্যি ভালোবাসা নিয়ে তুমি গেছিলে সেখানে, কিন্তু মেয়েটি তোমার ভালোবাসাটাকে ওই ওয়ান শট আপ যেটাকে বলে পদদলিত করেছে। আপনারা ছবিটি দেখতে পাচ্ছেন, মাথা হেঁট করে, এই যে মাথাটা নিচু হয়ে রয়েছে। কেন করেছে? এর উত্তর হচ্ছে যে তোমার গ্রহচক্রের রাহু, ওটা আমি দেখাচ্ছি না, তুমি ভুল লোককে ভালোবেসেছিলে। সীতাও জানতেন সোনার হরিণ হয় না, কিন্তু সাময়িক আমাদের থাকে না চিত্ত বিভ্রম, মতি বিভ্রম, এটা হয়।
এবং যে জিনিস আমাদের চাওয়া উচিত না বা আমরা জানি যেটা নাও হতে পারে সেটার পেছনেও কিন্তু আমরা আমাদের নিজেদের এফোর্ট বলুন, তুমি বহু অর্থ ব্যয় করেছো, তো বা যাই হোক আমরা অনেক দিক থেকে আমরা এফোর্ট দিয়ে থাকি। আমি খুব স্ট্রেট বলি ভাই, তোমাকে একটা জিনিসই আমি বলছি, এই মেয়েটি যে কার্ডটি এসছে, এই মেয়েটিকে তুমি তোমার পক্ষে ভুলে যাওয়াটাই বেটার। ও ব্লক করেছে মানে তুমি বেঁচে গেছো। যা করেন ঈশ্বর মঙ্গলের জন্য করেন। প্রচুর টাকা তো খরচা হয়েছে, প্রচুর, না তার মানে এই নয় যে তাকেই পেতে হবে। হ্যাঁ সেই টাকা তো বাবা আর যেন না যায়। হ্যাঁ ওটাই বললাম, ওকে পেলে আরো যাবে। তোমার কিন্তু এবং সেই মেয়ে কিন্তু ঘরে থাকবে না, তার এইটাই নেচার। আমি দেখিয়ে দিচ্ছি, সেই মেয়ে অলরেডি একটি প্রেম সম্পর্কে আবার ঢুকে পড়েছে এবং কিন্তু সুখের কথাটা হচ্ছে যে তুমি ভুলে যাও, ওটা তোমার জন্য বেস্ট ডিসিশন হবে। তোমার কিন্তু তাহলে সে কি করবে, ওর কি করা উচিত? ওটা আমি আসছি। তোমার কিন্তু লাভ ম্যারেজ হবে এবং সেই কানেকশন তোমার লাইফে মোটামুটি 2-3 মাসের ভেতর থেকে কিন্তু কানেকশনটা হবে এবং তোমার যে বিয়ের যে কানেকশন, তোমার যে লাভ ম্যারেজ হবে, তুমি তাতে যথেষ্ট ভালো থাকবে। কার্ডটাও দেখিয়ে দিই, এই কার্ডটি কিউপিডের এই কার্ড, সামনেই ভ্যালেন্টাইন, তো সুতরাং এই কার্ডটি আমরা অনেকেই দেখে অভ্যস্ত। আপেলের মধ্যে দিয়ে যাচ্ছে তীর, প্রচুর কষ্ট পেয়েছো ভাই, কিন্তু তোমার জন্য ভালোবাসা অপেক্ষা করে রয়েছে। দুটো কাজ করতে হবে যাতে এই ঘটনার রিপিটেশন না হয়। তোমার রাহু এবং শুক্রের যে নিজস্ব কম্বিনেশন রয়েছে, আমি এটা আর এখানে অ্যানালিসিস করলাম না, এই কম্বিনেশনটাকে ভাই তোমাকে ঠিক করতে হবে। তোমার লাইফে প্রেম ঘটিত, অর্থ ঘটিত এই দুরকম ধোঁকাই কিন্তু তোমার লাইফে বারে বারে ঘুরে ঘুরে আসবে। সুতরাং এই দুটো জায়গা থেকেই একবার নালে বিয়ে করে নিলে সংসার, এবার যদি অর্থঘটিত ধোঁকা হয় তো তখন সেই সংসার টেকানো তোমার পক্ষে মুশকিল হয়ে যাবে। তো সুতরাং এই যে ধোঁকার যে জায়গাটা, না আপনি তো বললেন যে ওর তো ফের যে বিয়ে হবে সেটাও নাকি লাভ ম্যারেজ, তো সেটা লাভ ম্যারেজ হবে, সেখানে ভালো সংসার। কিন্তু প্রসূনদা কারোর আমাদের ধরুন থাকে না, ধরুন আমাদের বারবার অ্যাক্সিডেন্টাল কানেকশন জীবনে বারবার আসে। কেউ হয়তো 16 বছর অ্যাক্সিডেন্ট করেছিল, বাকিটা সময় বলো দেখা গেল 42 বছর গিয়ে তার হাতটা ভেঙে গেল। তো এই যে জিনিস কোনো সময় গ্রহর এক একটা নেচার থাকে, মানে ঘুরে ঘুরে সেই সেম ফল দেয় বেশ কিছু বছর অন্তর অন্তর। তো এই ধোঁকা খাওয়ার কানেকশন, মানে প্রতারণা হয়ে তুমি মানসিক কষ্ট পাবে, এই যোগটা তোমার লাইফে আছে এবং এর জন্য তোমার রাহু এবং শুক্র দুটো ঘরের মানে গ্রহের কিছু বুস্টিং করা বা সেক্ষেত্রে তাদের একটুখানি ব্যবস্থা করাটা দরকার। তুমি এই দুটো করিয়ে নিও ফার্দার সম্পর্কে জড়িয়ে যাওয়ার আগে। সেক্ষেত্রে তুমি পরবর্তীকালে তোমাকে যে প্রেডিকশনগুলো দিলাম এগুলো একদম অক্ষরে অক্ষরে ফলবে। হ্যাঁ, এবার প্রেডিকশনের জায়গা থেকে ও কি পারবে যে ওর ভাগ্যে কি লেখা রয়েছে যে এই ঝামেলা থেকে বেরিয়ে এসে মুক্ত হতে, নাকি ওর প্রতিকার দরকার? প্রতিকার এক্ষেত্রে অবশ্যই দরকার, এক্ষেত্রে অবশ্যই দরকার, না হলে শ্রীময়ী চক্রবর্তী প্রতিকারে কি ও উপকৃত হবে কিনা সেটা একটু বলুন। শ্রীময়ী চক্রবর্তীর প্রতিকারে না 97 ছাড়িয়ে 98% লোকও এখন উপকৃত হচ্ছে। ওইটা নিয়ে আর আমি কিছু বললাম না, মানে গড গিফটেড জিনিস এটা। তো যদি করে নিতে পারে সেক্ষেত্রে অবশ্যই সে কিন্তু, যার জন্য আমি ওর পজিটিভ দিকগুলো আগে বলে দিলাম, প্রোভাইডেড এইটুকু শুধু একটুখানি করে নিতে হবে, অবশ্যই সে তাহলে সুখে থাকবে। এবং অর্থনৈতিক এক্ষেত্রে দেখুন তার ভালোবাসাতেও ধোঁকা হয়েছে, তার অর্থনৈতিকও ধোঁকা হয়েছে, দুদিকেই তো ঠকেছে ছেলেটি। কাজে ওর দুটো দিকই করার দরকার আছে, মানে দুটো দিকেই তাকে সেটেল আপ। আমরা যেটা আমাবস্যার কথাটা বলছিলাম, হ্যাঁ ছেলেটি জানিয়েছে ওর কুম্ভ রাশি, সেটাও জানি আমরা অবশ্য নিয়ে পরে একটা এপিসোড করব। কুম্ভ রাশিতেই কিন্তু গ্রহণটা হচ্ছে, হ্যাঁ হ্যাঁ, এবং ধনিষ্ঠা নক্ষত্রে গ্রহণ হচ্ছে এবং ছেলেটির কম্বিনেশনটা ওই সেম কম্বিনেশন। তো এই কারণেই তো ঘটছে গত মানে 5 বছর 5.5 বছর ধরে কুম্ভ রাশির জাতক জাতিকারা প্রসূনদা বিভিন্নভাবে অর্থনৈতিক ক্ষেত্রে তারা ক্ষতিগ্রস্ত হয়েছেন। তাদের কুম্ভ রাশি কি না লগ্নের উপরেও হয়েছে? লগ্নের উপরে অনেকটা হয়েছে, মানে রাশি লগ্ন বোথ এফেক্টেড, রাশিটা বেশি এফেক্টেড। তো সেক্ষেত্রে লগ্নের মানুষরা মানসিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন। আমাদের সময় একদম শেষ, কাজে কুম্ভ রাশির জাতক জাতিকারা সামনের সময়টাকেও বলবেন সাবধানে থাকবেন। শেষ করতে হচ্ছে, খুব ইন্টারেস্টিং একটা আলোচনা হচ্ছে। এরকম ধরনের আরো ইন্টারেস্টিং আলোচনা নিয়ে আসবো প্রত্যেক বৃহস্পতিবার বিকেল 4টে এবং সোমবার দিন ঠিক দুপুর 1:35-এ। অনেক ধন্যবাদ শ্রীময়ী, ভালো থাকবেন সকলে।